অনেক মজা হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো একদম 12টা থেকে আমার ভিডিওটা শুরু করলাম। রান্নাবান্নার টাইম, তাই না? এখন রান্নাবান্নায় চলে যাব। আজকে মজাদার একটা খাবার রান্না করব এবং রেসিপিটা সবার সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা সম্পূর্ণ আমার নিজের রেসিপি। তো যাই হোক, আফিফকে একটু তরমুজ দিলাম আর বেগুন বের করলাম ফ্রিজ থেকে। বেগুন দিয়ে রেসিপিটা হবে এবং এর সাথে আর কী কী থাকবে সেটাই দেখাবো। তো আমি মনে করি, আমি যদি নিজের থেকে কোনো রেসিপি দেই এবং আমি সেটা বলি, এবং আপনারা তো নর্মাল আমার ভিউয়ার্স যারা, তারা তো করেন এবং তারা কোথাও আমার কথা বলেনও, আমি যে জানি যে এটা রোকসানা আপুর কাছ থেকে শিখেছি। ঠিক আছে, আমার তখন না, আমি হয়তো খবর জানি না, কিন্তু আবার অনেকের তো আমি জানিও। যেমন আমার ফ্রেন্ডস আছে, ওরা অনেকে বলে যে তোরটা দেখে না এটা করেছি, খুব ভালো লাগে। কিন্তু অনেক মানুষ করে লুকায়, আবার অনেকে ভিডিও দেখেও লুকায়। এইগুলো হচ্ছে আমার কাছের লোকেরা। ঠিক আছে, আর যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখতে আসেন তাদেরকে রিকোয়েস্ট করো, যদি কখনো আপনার চ্যানেলে আপনি ভিডিওটা আপলোড করেন, তাহলে আমার কথাটা একটু বললেন যে এটা আমরা রোকসানা আপুর ভিডিও থেকে শিখেছি। কারণ আমি দুঃখ পাই তখন, আমি অনেক রেসিপি এরকম করেছি যেটা সম্পূর্ণ আমার মন গড়া রেসিপি। তো সেই রেসিপি পরবর্তীতে দেখি আমি ইউটিউবে, ফেসবুক পেজে অনেকে করেন, তখন না তারা তাদের বলে চালিয়ে যান, তখন আসলে খুব দুঃখ লাগে। যাই হোক, থাক, ওটা কোনো কথা না। কথা হচ্ছে, আমি বলে নিই কী কী দিচ্ছি। তেলের ভিতরে বেগুন দিলাম, ঠিক আছে? বেগুন দিয়ে দেখো, এই যে পেঁয়াজ দিয়েছি কিছু, আর হচ্ছে এটার ভিতরে রসুন, ঠিক আছে? কাঁচামরিচ আর হচ্ছে রসুন, এই আর কি, বেশি না। 3-4টা, ঝালটা আন্দাজ মতো দিতে হবে, 3-4 কোয়া দিতে হবে রসুন আর একটু পেঁয়াজ। আর পাশের চুলাতে আমি তিল, সাদা যে তিলটা আছে, তিলটাকে একটু ফ্রাই করে নেব। চুলার আঁচটা কমিয়ে নিতে হবে, কারণ পুড়ে যাবে। তো এরকম করে একটু ফ্রাই করে নেব, যেটা আমি ইউজ করব এই বেগুনে। তো আশা করছি এরকম করে করবা। যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি, আমি খাবারটা খেয়েছি, এটা যে কত সুস্বাদু না খেলে বুঝবা না। তো বেগুনটা যখন একদম ভালোভাবে ভাজা হবে, ঠিক তখনই চুলাটা অফ করে দিবে। বেগুনটা ঠান্ডা হোক, একটু পরেই আমি বেগুনটা করব। তার ভিতরে আমি আগেই ময়দা মাখিয়ে রেখেছি পরোটা বানানোর জন্য। তো আগে একটু বলে নিই, ছেলেরা আমার, বিশেষ করে বড় ছেলে আজকে প্রায় 15 দিন তো হবে, 15-20 দিন, সে টোটালি ভাত খেতে চায় না, দুপুরেও না, রাতেও না। ভাত দেখলেও সে, ভাত খেতে বসলেও সে খুব অনীহা প্রকাশ করে এবং বমি আনে, মানে ভাত খাবে না। যখন এরকম একটু খাবার টাবার তৈরি করে দেই, তখন সে সেটা খেয়ে নেয়। তো এই জন্যই আমি আজকে, কালকে রাতেই ভেবে রেখেছি যে আজকে ঘুম থেকেও একটু দেরিতে উঠেছি, বলি পরোটা উঠিয়ে পরোটাটা মাখিয়ে রাখবো, বেগুনটা করব, হ্যাঁ, তারপরে ইয়াটা করব, তারপর ওদের খাবারটা দিব। সময় লাগবে না, 2টার ভিতরে খাবার দিয়ে দিতে পারবো। তো যাই হোক, আর ওদের পরোটা অবশ্যই তেল দিয়ে ভাজবো, ওরা আবার তেল পরোটা পছন্দ করে। ঘি দিলে তো বেটার হয়, সবসময় তো বাসায় ঘি থাকে না, বা অনেক সময় দেখা যায় শেষ হয়ে যায়, আনানো হয় না, খেয়াল থাকে না। তো বেশিরভাগই আমি দেখা যায় তেল দিয়েই পরোটা ভাজি, ঠিক আছে? তো পরোটাগুলো বানিয়ে এখন ভেজে নেব। আর পরোটার আমার সাইজগুলো এত বেশি বড় হয় যে বিশাল বিশাল ফ্রাই প্যানে ভাজি, তারপরও দেখা যায় পুরো পরোটা আঠে না, একটু না একটু পাশ দিয়া থাকি। তিলটাকে আমি একটু মানে শুধু শুকনা একটু ইয়া করে নেব, ব্লেন্ড করে নেব, মানে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। এই যে দেখো, তো এই তিলটা দিয়েই ভর্তাটা করব, সেটাই দেখাচ্ছি কিভাবে করব। প্রথমে তো দেখলাম তিলটাকে একটু ভালো মতো এভাবে করে দিলাম, কারণ তিল কিন্তু খুব আঠালো হয়ে যায়, লেগে পড়ে। এরপরে আমি পুরোটা এটা দিয়ে দেব। তবে তোমরা বাটনা, যদি কারো বাসায় থাকে, বাটনা তো চিনো এখন সবাই, তাহলে বাটনা দিয়ে করে নিবা, ঠিক আছে? যেহেতু আমার বাটনা নেই, সেই জন্য আমি ব্লান্ডারেই করে ফেলি। ব্লান্ডারে একটু ম্যাশটা বেশি হয়ে যায়, এই আর কি। এই যে, তো লবণটা দিয়ে দিলাম, লবণ দিতে না আমার খেয়াল ছিল না আসলে, তো পরবর্তীতে লবণটা দিয়ে দিলাম। আর পরে যে আমি রসুনটা দিয়েছি দেখেছো, পরে কিন্তু 2-3 কোয়া রসুন দিয়েছি। ওইটা দেওয়ার জন্য এটার ভিতরে যে একটা স্মেল তৈরি হয়, অসাধারণ, ঠিক আছে? তো আমি আশা করব এই ভর্তাটা তোমরা অবশ্যই খাবে। ডেকোরেশনের পালা, ডেকোরেশনের জন্য একটু পুদিনা পাতা দিয়ে দিলাম,
যদিও পরে এটার উপরে আমি আবার অলিভ অয়েল দিয়ে দিয়েছি। আর এদিকে আমি পরোটা 2টা ভাজা হয়েছে, এখন পরোটার তেল ছাড়া পরোটা ভাজছি আসিফের আব্বুর আর আমার জন্য। যদিও আসিফের আব্বু বাসায় নেই, সে গিয়েছে উকিলের কাছে সম্ভবত। তো আমি হচ্ছে পরোটা ভেজে তুললাম, বলি যে বানিয়ে রাখি, একটু পর চলে আসবে। তো তোমরা দেখেছো আমি কতগুলা অলিভ অয়েল দিয়ে দিয়েছি। অলিভ অয়েল শরীরের জন্য খুবই ভালো। যাই হোক, ডিম পোস্ট করে নিচ্ছি আমার আর আসিফের জন্য, কারণ আফিফ আবার ডিম পোস্ট পছন্দ করে না, সে ডিম ভাজা খায়। আচ্ছা, আমি তো রান্নাবান্না করছি, আর একটা ব্যাড নিউজ দিচ্ছি সবাইকে। সেটা হচ্ছে, আমার ভিডিও যারা দেখেন রেগুলার তারা মোটামুটি দেখেন যে আমি প্রায় মনিরা ভাবির কথা বলি, বা আমার আশফাক রিয়াদে গিয়েছে, তারপর মনিরা ভাবির বাসায় মানে হোটেলে গিয়েছে, তারপর আশফাক কী করেছে, আমি কিন্তু 2টা ভিডিও শেয়ার করেছিলাম। তো মুসা ভাই মনিরা ভাবির হাজব্যান্ড, মুসা ভাইরা মনিরা ভাবি হচ্ছে পরশুদিন তারা দেশে এসেছে। আসার পরই মুসা ভাই অফিসে গিয়েছে এবং সে তখন স্ট্রোক করেছে এবং সে একটু ক্রিটিক্যাল অবস্থা ছিল তার। আমি এই মুহূর্তে জানি না তার এখন বর্তমান পরিস্থিতি কী, যেহেতু কথা হয়েছে আরও 3-4 ঘন্টা আগে ভাবির সাথে। তখন পর্যন্ত ভাবি বলেছে দোয়া করেন ভাবি, সে তো অসুস্থ, আর হার্টেরও একটু সমস্যা পেয়েছে, আর স্ট্রোক তো করেছে ব্রেইনের, সেটা তো সমস্যা আছে। তো আমি আমার ভিউয়ার্সদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা সবাই মুসা ভাইয়ের জন্য দোয়া করবেন। এবার যে মনিরা ভাবিরা আসার 3-4 দিন আগে আমি যে বাসাটা থাকতাম সেখানেও গিয়েছিল, একটু ভিডিও করেছিল। আমি বলেছিলাম যে ভাবি আমাদের বাসার সামনে গেলে একটু ভিডিও করেন, আমি দেখব। তো ভিডিও করেছে, তখন মুসা ভাই বলতেছিল মুক্তা ভাবি কোথায় আপনি, আমরা তো আপনার বাসার সামনে, এরকম ভিডিওতে বলতেছিল। আমি অনেক এনজয় করে ভিডিওটা দেখেছিলাম। তো যাই হোক, আপনারা যারা আমার ভিউয়ার্স রেগুলার আমার ভিডিও দেখেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে মুসা ভাইয়ের জন্য সবাই একটু বেশি বেশি করে প্লিজ দোয়া করবেন, সে জানি অতি দ্রুত সুস্থ হয়ে যায় এবং তার ফ্যামিলির সাথে নিয়ে সে জানি জীবনটা সুন্দরভাবে কাটাতে পারে। আমিন। অনেক মজা হয়েছে। ওনার নাম কি জানি? বাবা গানুষের মতোই করে মানে করিনি পুরোটা, আমার নিজের রেসিপি বেগুন দিয়া। চিন্তা করলাম সবার রেসিপি দেখবো, কারণ নিজেও একটু ট্রাই করে এক রকমের। এটা পুরাই আমার নিজের রেসিপি, এই রেসিপি কোথাও খুঁজে পাবো না। অনেস্টলি বলি আম্মু, আসলে এত মজা হয়েছে। তুমি এটা মানে রেগুলারলি করলে আমি সবসময় রুটি খাবো। তাই না? এত মজা লাগছে। একটা কথা বলে নেই, প্রচুর বাতাস, সেজন্য আমার ভয়েস দেওয়ার সময় কিন্তু বাতাসের সাউন্ড আসতে পারে, এটা তোমরা কিছু মাইন্ড করো না, দেখে নিও ভিডিওটা। তো আশফাককে যখনই কালকে আমি মেসেজ দিলাম যে আশফাক তোমার মুসা আঙ্কেল তো অসুস্থ, হসপিটালাইজড, তখন আমার ছেলে একটু পরপরই আমাকে মেসেজ দিচ্ছে, আম্মু কি খবর এখন বলো না প্লিজ, আন্টিকে একটু কল দাও। তো আমি বলছি তোমার আন্টিকে আমি অনেকবার মেসেঞ্জারে কল দিয়েছি, সে তো আসলে মেসেঞ্জারে কল রিসিভ করছে না, তার নাম্বারটাও আমি আমার মোবাইলেই ছিল, কিন্তু মনিরা নামের কয়েকটা নাম্বার, এখন যে কোনটা সেটাই আমি বুঝতে পারছি না। তারপরে খুঁজে পেয়েছি, তারপরে মনিরা ভাবিকে আমি কল দিয়েছি। কল দেওয়ার সাথে সাথে মনিরা ভাবি ধরলো, তখন ভাবি কান্না করে দিল এবং বলল যে ভাইয়ের এই অবস্থা, স্ট্রোক করেছে, তার হার্টের একটু প্রবলেম পেয়েছে এবং সে কথাও বলছে না, এরকমের। ইউনাইটেড হসপিটালে ভর্তি, তা তো বললাম তোমাদেরকে। তো তোমরা সবাই দোয়া করো ভাই জানি সুস্থ হয়ে যায়, ভাবির মুখে জানি হাসি ফিরে আসে, ভাবি সারা জীবন জানি খুব ভালোভাবে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত সুন্দরভাবে জীবনটা কাটাতে পারে। সবাই দোয়া করবে, আর দোয়া সবাই নামাজই করবে। এমনি মুখ থেকে যে আমরা বলি না যে দোয়া করব এইভাবে, কিন্তু দোয়ার উত্তম সময় হচ্ছে নামাজে সেজদারত অবস্থায়। চেষ্টা করবে ভাইয়ের জন্য সবাই দোয়া করতে, যারা আমার ভিউয়ার্স আছো তারা সবাই। এটা কি জানো, এটা হচ্ছে পোস্তদানা, ঠিক আছে? এটা আমি 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, কারণ আমি এখন তোমাদেরকে পোস্ত বাটা দিয়ে
হাঁসের ডিম আর মুরগির ডিম ভুনা দেখাবো, যেটা অসম্ভব মজা লাগে খেতে। তো আমি এখানে আস্ত জিরা দিয়েছি, কেন জানো? জিরা দিলে না এইসব খাবারের ফ্লেভারটা খুব ভালো আসে। আমি মাছেও জিরাটা আগে দিয়ে দিই, দেখেছো তোমরা। যাই হোক, পেঁয়াজ বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া আর কাঁচামরিচ। এটার ভিতরে গুঁড়ামরিচ অ্যাড করব না। তো তারপরে একটু ভালোভাবে কষাতে হবে, মশলাটা যেন গন্ধ না থাকে অতটুক সময়। কষানো যখন হয়ে যাবে তখন এটার ভিতরে দিয়ে দেব সেই পোস্ত বাটাটা। এই যে পোস্ত বাটাটা দিয়ে দেব, পানি ধুয়েও আর একটু দিয়ে দেব। তারপর এটাকে ভালো মতো কষাতে থাকবো, কারণ এটা কিন্তু আঠা আঠা হয়ে যায়, খুব জলদি লেগে যায়। তো এভাবে করে পানি দিয়ে দিয়ে অনেকক্ষণ কষাবো। তারপরে দিয়ে দিলাম দুধ, আধা কাপ দুধ দিয়েছি, পাউডার মিল্ক। আবার একটু কষাবো। তো আচ্ছা, এই রান্নাটা না করে খেও, এটার সাথে যদি কয়েকটা পটল ভেজে অ্যাড করে দাও, অনেক মজা লাগবে। বিশ্বাস করো আমার কথা, খেয়ে দেখো। আর কাঁচামরিচ দিয়ে অবশ্যই রান্নাটা করবে, বেশি টেস্ট খাওয়ার জন্য, গুঁড়ামরিচ না কিন্তু। হ্যাঁ, তো যখন ভালো মতো কষানো হবে একদম এরকম এরকম, তখন তুমি এটার ভিতরে অ্যাড করে দিবে তোমার সেই পছন্দের ডিম। চাইলে পটল দিলে পটল দিবা, যা দিবা। তো আমি অবশ্য আরেকটু পানি দিয়ে কষিয়েছি, বলি যে একটু ভালো মতো কষিয়ে নেই, কারণ ডিম দেওয়ার পর আর বেশি রান্না করার দরকার হবে না। ডিমটা দিয়ে দিলাম। তো এইটা আমি ওই বাসায় বসে একবার করেছিলাম, ওই আগের বাসাটায়। তোমরা সেই রেসিপিটা অনেকেই দেখেছিলে তখন। তো চেষ্টা করি প্রতিবারই তোমাদের জন্য কিছু না কিছু একটু আনকমন বা কিছু নিয়ে আসার জন্য, যাতে তোমরা দেখেও একটু ভালো লাগে। খাবার খেতে বসবো। আর করল্লাও ভাজি করেছি মুচমুচে করে। আমি আর আমার ছোটো ছেলে আর আমার হাজব্যান্ড তিনজনে খাবো ওই ডিমের তরকারিটা দিয়ে। বড় ছেলে ইদানিং একদম টোটালি ভাত খাচ্ছে না, ভাত দেখলেও সে বমি নিয়ে আসে। এটা তার হয় মেডিসিন খেলে, অনেক সময় ভাতের প্রতি রুচিটা তার থাকেই না। তাই বলে যে অন্য খাবার সব কিছু খাবে তাও না, তাও খেতে চায় না। তো জিজ্ঞাসা করেছিলাম তোমাকে পরোটা করে দেবো, বলে কি না দুপুরে খেয়েছি না। তো আমি বলি ঠিক আছে, ফ্রেঞ্চ টোস্টটা করে দিই, এটা তুমি খাও, একটু বেশি করে চিনি টিনি দিয়ে মজা করে, বলে দাও। কারণ সে খাবারের পর খুব ডেজার্ট খোঁজে, খাবারের পর বলে, এখন না শুধু সব সময়, আম্মু ডেজার্ট কিছু আছে। আমি বলি যে থাকলে তো দেই, না থাকলে তো দেই না। সবসময় আবার দিতেও চাই না, কারণ মিষ্টি খাবার বেশি খাওয়া তো ভালো না, সেই জন্য। যাই হোক, ওর খাবারও রেডি করে ওকে দিলাম, ও খেলো। তারপরে আফিফ শুধু ডিম আর পোস্ত বাটা একটু বেশি করে দিয়েছি, ওটা দিয়েই খেয়ে ফেলেছে, আর কিচ্ছু সাথে সে নেই, এক টুকরো লেবু দিয়ে খেয়েছে। আমি করলা ভাজি, দুপুরের সেই যে বেগুনের আইটেমটা, আর এইটা ভাত একটু বেশিই খাচ্ছি। কাল পরশু থেকে আবার ডায়েটিং শুরু হয়ে যাবে আমার, কারণ আবার কন্ট্রোল করতে হবে, 4 কেজি ওয়েট বেড়ে গিয়েছে আমার এই রোজার মাসে। যাই হোক, খাবার খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। ইনশাআল্লাহ নেক্সট আর একটা সুন্দর ব্লগ নিয়ে আসবো। আশা করছি তোমরা সেই পর্যন্ত আমার সাথেই থাকবে। সবার জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করবে। তোমরা ভালো থাকো সবাই। মা আসসালামা।